বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি প্রথম বর্ষ মাস্টার্স প্রিলিমিনারি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মৌলিক গণিতের ফার্স্ট ইয়ার অনার্স মানে ইকোনমিক্সের প্রথম বর্ষের 2018 সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন এসেছে তার সমাধান নিয়ে। আজকে সমাধানের উপর 6 নাম্বার ক্লাস। ইতিমধ্যে 5টি ক্লাসে আমি খ বিভাগের প্রশ্নের সমাধান দিয়েছি। এখন এটা হচ্ছে গ বিভাগের প্রশ্ন। গ বিভাগের এটা 10-এর ক। গ বিভাগের 10-এর ক। তবে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে এই যে কথা ইউটিউবে যে ভিডিওটা দেখছো এর নিচে যে ডেসক্রিপশন আছে সেখানে লিংক আছে যে প্রথম বর্ষের মৌলিক গণিতের ইয়ার ভিত্তিক সিলেবাস অনুযায়ী ধারাবাহিকভাবে ক্লাস দেয়া আছে প্লেলিস্টে। আগে সেই ক্লাসগুলো করবে। যারা আমার মৌলিক গণিতের ক্লাসগুলো করো নাই আর হঠাৎ করে এই 2018 সালের সমাধান দেখবে, তাদের জন্য গণিত কঠিন হবে। আসলে অর্থনীতির গণিত মোটেই কঠিন না, যদি আমি গণিতের ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে করে থাকি। আমার চ্যানেলের নাম হচ্ছে ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা। ইউটিউবে যেখানে ভিডিও দেখছো সেখানে একটা ছোট্ট মেয়ের ছবি আছে, লগো। এটাতে প্রেস করলে চ্যানেলের ভিতরে যেতে পারবে। আর চ্যানেলের ভিতরে যাওয়ার পর তোমরা প্লে লিস্টে যাবে, দেখবে ক্লাসগুলো ইয়ার ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। আর কথা বেশি বলবো না, আমি আমার ক্লাসে কি করছি চলে যাচ্ছি। আজকে আমরা কি আলোচনা করব? আমরা 10-এর ক মৌলিক গণিতের জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সালের যে গ বিভাগে প্রশ্ন এসেছে 10 নাম্বার প্রশ্নের যে ক নাম্বার প্রশ্ন, ঠিক আছে? জি, প্রশ্নটা কি? a equal to 2 4 6 7 9, b equal to 1 2 5 6, c equal to 3 5 7 8 সেটের বন্টন বিধি প্রমাণ করো। আমাকে কি বলেছে? আমাকে বলেছে সেটের বন্টন বিধিটা প্রমাণ করতে হবে। সেটের যে বন্টন বিধি, এটাকে আমরা ইংরেজিতে বলি ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে যে ডিস্ট্রিবিউটিভ লটা কি করতে হবে, প্রমাণ করতে হবে এই ইনফরমেশন হতে। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু মৌলিক গণিতের সেটের উপর ক্লাস দিয়েছি। তো তোমরা প্লেলিস্টে এমনি সেটের উপরও ক্লাস আছে অধ্যায় ভিত্তিক, আবার ইয়ার ভিত্তিকও যদি যাও প্লেলিস্টে সেখানেও সেটের উপর ক্লাস পাবে। তো সেটের ক্লাসগুলোকে ধারাবাহিকভাবে দেখবে। তো ধারাবাহিকভাবে দেখলে তোমরা নিজেরাই এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে। তো আমরা আসো এটা আনসার দেব। যে আনসারটা প্রথমে লিখবে, আমরা জানি সেটের বন্টন বিধি হলো। আমরা জানি সেটের বন্টন বিধি হলো। প্রথমে তোমাকে বন্টন বিধিটা লিখতে হবে। আমরা জানি সেটের বন্টন বিধি হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি ফার্স্ট ব্র্যাকেট, এ ইন্টারসেকশন বি দিয়ে কি লিখবা? ফার্স্ট ব্র্যাকেট। তারপর এই ইউনিয়নটা দিবা। কোন ইউনিয়ন? এই ইউনিয়নটা দিয়ে এ ইন্টারসেকশন সি লিখবা। এ ইন্টারসেকশন সি অর্থাৎ সেটের যে বন্টন বিধিটা যেটা, সেটা হচ্ছে, আমি আবারও বলছি যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, ঠিক আছে? তাহলে প্রথমে এর সাথে বি হবে, এ ইন্টারসেকশন বি। হ্যাঁ, এই ইউনিয়নটা এখানে আসবে, এ ইন্টারসেকশন সি। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো আরেকটা আছে, আমি এটা এই সাইডে লিখে দিচ্ছি যে বন্টন বিধিটা, তাহলে আমার জায়গাটা বাঁচবে। সেটা হচ্ছে, না নিচে লিখে ফেলি। আরেকটা হচ্ছে এ, এখানে ইন্টারসেকশন ছিল, ইউনিয়ন দিবা উল্টাটা, বি ইউনিয়নের জায়গায় কি হবে? ইন্টারসেকশন সি। অর্থাৎ একটা যদি লিখে ফেলো তাহলে দ্বিতীয়টা কিন্তু ওই প্রথমটা দেখে লেখা যাবে। আবারও বলছি, প্রথমটা যদি লিখে ফেলি দ্বিতীয়টা প্রথমটা দেখে লেখা যাবে।
সেটা কিভাবে দেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এই যে এই ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন হয়েছে, ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন হয়েছে। এটা কিভাবে লিখবো, এ ইউনিয়ন বি, ঠিক আছে, মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই। এ ইউনিয়ন বি, এই মাঝখানের ইন্টারসেকশনটা তোমাকে দিতে হবে, দিয়ে কি করবা, এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি। এটাই হচ্ছে সেটের ডিস্ট্রিবিউটিভ ল। সেটের কি ল, ডিস্ট্রিবিউটিভ ল। আবারও বলছি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। প্রথমে এর সাথে বি হবে, এই ইউনিয়নটা থাকবে, এরপর ইন্টারসেকশনটা আসবে, এর সাথে সি হবে, এই ইউনিয়নটা কি হবে, থাকবে, ঠিক আছে। এখন দেখো যে এইটা প্রমাণ করতে বলেছে, আমাকে বলেছে বন্টন বিধিটা প্রমাণ করতে হবে। তাহলে বন্টন বিধিটা কিন্তু আমার মুখস্থ থাকতে হবে। কোন বিধিটা মুখস্থ থাকতে হবে, বন্টন বিধিটা মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। এবং একটা যদি মুখস্থ থাকে, একটা শুধু এতটুকু মুখস্থ থাকলে চলবে, এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মুখস্থ থাকলে চলবে। পরেরটা কিন্তু আমরা এইটা দেখে দেখে লিখতে পারবো, এইটা মিলে এই যে এইটা হয়েছে, ইউনিয়নটা মাঝখানে এসেছে, এইটা মিলে এইটা হয়েছে, আর এইটাকে দেখে আমি নিচেরটা লিখতে পারবো, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, আমাকে প্রমাণ কি করতে হবে, করতে হবে। তুমি এখন লিখবা দেয়া আছে, ঠিক আছে, দেয়া আছে এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, সি ইকুয়াল টু এত। এটা তুমি কি করবা, খাতায় লিখবা, ঠিক আছে। প্রথমে লিখবা আনসার, আমরা জানি সেটের বন্টন বিধিটি হলো এত এত এত, এটা লিখবা। তারপর দেয়া আছে বলে তুমি এই জিনিসগুলা কি করবা, এ বি সি লিখবা। আমি আর লিখলাম না, আমার সময় বাঁচানোর জন্য আমি লিখলাম না, কিন্তু তুমি লিখবা, দেয়া আছে বলে লিখবা। লেখার পর এখন তোমার কিছু কাজ আছে। কাজটা হচ্ছে এই প্রমাণের জন্য আমরা কিছু বিষয় আগে বের করে রাখবো। এই প্রমাণের জন্য আমরা কি করব, কিছু বিষয় আমরা আগে বের করে রাখবো, ঠিক আছে। দেয়া আছে বলে তো আমি এগুলো কি করেছি, সবগুলা কি করেছি, লিখেছি। প্রমাণের জন্য আমি কিছু বিষয় আগে লিখে রাখবো। সেগুলো কি দেখো, যে আমি বি ইউনিয়ন সি বের করে রাখবো। কোনটা বের করে রাখবো, বি ইউনিয়ন সি। হ্যাঁ, এই যে দেখো বি ইউনিয়ন সি। তারপরে আমি বার করব এ ইন্টারসেকশন বি, তারপরে বের করব এ ইন্টারসেকশন সি, তারপরে আমি কি করব, প্রমাণ শুরু করব। তাই বি ইউনিয়ন সি, ঠিক আছে। তো বি ইউনিয়ন সিটা কত, বি কত, সরি 1 2 5 6, 1 2 5 6। তারপরে ইউনিয়ন কত, এই যে বি ইউনিয়ন সি লিখেছি, ইউনিয়ন, হ্যাঁ ইউনিয়ন সিটা লিখবো না, সি কত 3 5 7 8, 3 5 7 8 সমান। একটু দেখো তো, জি ইউনিয়ন বলতে আমরা কি বুঝি, ইউনিয়ন বলতে আমরা বুঝি যে কমন এবং আনকমন সমস্ত উপাদান নিয়ে ইউনিয়ন হয়। আবারও বলছি, ইউনিয়নটা কি, কমন এবং আনকমন, ঠিক আছে, সমস্ত উপাদান নিয়ে ইউনিয়নটা হয়। যেমন এই এখানে বিতে কে আছে, এক আছে, এই এক সিতে থাক আর না থাক, এই এক কি করা লাগবে, লেখা লাগবে। 2 দেখো এখানে আছে, এখানে থাক আর না থাক, 2 কি করা লাগবে, লেখা লাগবে। তারপর দেখো 5, হ্যাঁ 5-এর আগে দেখো এখানে 3 আছে, এই জন্য কি করলাম, 3 লিখলাম। তারপর দেখো 5 এখানেও আছে, এখানেও আছে, এটা কিন্তু কমন, হ্যাঁ কিন্তু লিখতে হবে কয়বার, একবার। 5 কয় জায়গাতে আছে, 2 জায়গাতে আছে, একবার লিখবো। 6 এক জায়গাতে আছে, 6 লিখবো। তারপর দেখো এখানে আর কেউ নেই, এখানে 7 আর 8 আছে, 7 আর কি লিখলাম, 8 লিখলাম। ডট ডট কয় নাম্বার, 1 নাম্বার লিখলাম। হয়ে গেল, জি। তাহলে এই হয়ে গেল তোমার বি ইউনিয়ন সির মানটা কি করলাম, বের করে ফেললাম। এরপরে আমাকে বের করতে হবে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি বের করব। এটা কত, এটা কত, এটা আমি আগে এটা বের করতে হবে, ঠিক আছে। জি, আমার এটা হচ্ছে এটা কই কই, এই যে এ, এটা হচ্ছে 2 4 6 7 9, 4 6 7 9, এটা হচ্ছে এ। ইন্টারসেকশন বি লিখবো, বিটা হচ্ছে 1 2 5 6, 1 2 5 6, ঠিক আছে। দেখো
ইউনিয়ন আর ইন্টারসেকশনের ভিতরে পার্থক্য আছে। ইউনিয়নে কি, ইউনিয়নে হচ্ছে এতে থাকলে চলবে, বিতে থাকলেও চলবে, অথবা দুটোতে থাকলেও কি চলবে, এটা হচ্ছে ইউনিয়ন। আর ইন্টারসেকশনটা কি, ইন্টারসেকশন এতে থাকলে হবে না, শুধু বিতে থাকলে হবে না, এ বি দুই জায়গাতেই থাকতে হবে, এ বি দুই জায়গাতে থাকতে হবে, সেটা হচ্ছে ইন্টারসেকশন। তাহলে ইন্টারসেকশন মানে কি, কমন উপাদানগুলো নিয়ে ইন্টারসেকশন হয়। দেখো 2 এখানে আছে, এখানে 2 আছে, 2 লিখলাম, ঠিক আছে। 4 4 4 এখানে নাই, এখানে 4 আছে কিন্তু এখানে 4 নাই, 4 লেখা যাবে না। 6 আছে কিনা, 6 যে আছে, 6 লিখলাম। তারপর তো 7 9, এখানে 7 9 নাই, লেখার কোনো প্রয়োজন নাই। ডট ডট কয় নাম্বার, 2 নাম্বার, ঠিক আছে, 2 নাম্বার। ওকে, এরপরে দেখো তো এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি দরকার, এ ইন্টারসেকশন সি দরকার। ওকে, এ ইন্টারসেকশন সি, হ্যাঁ এ ইন্টারসেকশন সি কই, এর মানটা কত, 2 4 6 7 9, 2 4 6 7 9। ওকে, ইন্টারসেকশন সিটা কত, সিটা হচ্ছে 3 5 7 8, 3 5 7 8, ঠিক আছে। এখন দেখো ওই যে ইন্টারসেকশন মানে কি, কমন, 2 এখানে আছে নাই, 4 এখানে আছে নাই, 6 এখানে আছে নাই, 7 আছে, হ্যাঁ 7 আছে, ঠিক আছে, 7 আছে, 9 এখানে নাই, তাহলে শুধুমাত্র কি 7, এটা ডট ডট কয় নাম্বার, 3 নাম্বার। তাহলে লক্ষ্য করো এ ইন্টারসেকশন সিতে শুধুমাত্র কি এসেছে, 7 এসেছে। এ ইন্টারসেকশন সিতে শুধুমাত্র কি এসেছে, 7 এসেছে। হ্যাঁ, একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, আমি কি করেছি, প্রথমে এইটাকে প্রমাণ করব, এরপরে এইটাকে, এটাতে প্রমাণ করার জন্য আমার বি ইউনিয়ন সির দরকার, আমি বি ইউনিয়ন সি বের করে 1 নাম্বার দিয়েছি। তারপরে আমার এ ইন্টারসেকশন বি দরকার, এ ইন্টারসেকশন বি বের করে 2 নাম্বার দিয়েছি। এ ইন্টারসেকশন সি দরকার, এটা বের করে কি করেছি, আমি 3 নাম্বার দিয়েছি। এখন আমি কি করব, এখন আমি এটা বার করব, ঠিক আছে। এখন এ ইন্টারসেকশন, ঠিক আছে, বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো কাজ শুরু করে দিলাম, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা কত, এটা হচ্ছে 2 4 6 7 9, 2 4 6 7 9, 6 7 9 ইন্টারসেকশন। এখন দেখো আমার বি ইউনিয়ন সির মানটা কত, আমি কিন্তু বি ইউনিয়ন সির মানটা বের করে রেখেছি। বি ইউনিয়ন সির মানটা হচ্ছে 1 2 3 5 6 7 8, 1 2 3 5 6 7 8, ঠিক আছে। হ্যাঁ, 1 2 3 5 6 7 8, 3 5 6 7 8, ঠিক আছে। এখানে ইন্টারসেকশন আছে না, তাহলে শুধুমাত্র কমন জিনিসগুলো আসবে। তো লক্ষ্য করো 2 আছে, হ্যাঁ 2 লিখবো, ক্লিয়ার। তারপর দেখো 4 আছে, দেখো 4 4 নাই, 6 আছে কিনা, 6 আছে, হ্যাঁ 6 লিখছি। 7 9, দেখো 7 আছে, 8 আছে, 7 কমন, 9 এখানে নাই, শুধু 7 লিখলাম। এটা কয় নাম্বার, এইটা 4 নাম্বার, ক্লিয়ার। জি, এরপরে দেখো আমি লিখবো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। দেখো আমি কি লিখছি, এ ইন্টারসেকশন বি, তারপর কি লিখবো, ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, ঠিক আছে। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি আমি কি করব, লিখবো। হ্যাঁ, তো এ ইন্টারসেকশন বি তো আমি বের করে ফেলেছি। আচ্ছা, এখানে একটু ভালো হয় তুমি যদি লেখো যে এই যে মানে বি ইউনিয়ন সির মানটা কোথা থেকে বসিয়েছি, বি ইউনিয়ন সির মানটা 1 নং হতে বসিয়েছি, 1 নং হতে মান বসিয়ে, 1 নং হতে মান বসিয়ে একটু ডান দিকে কি করলাম বলে দিলাম। এখন আসে এ ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বির মানটা কত, 2 6, ঠিক আছে। একেবারে লাস্টে আমরা বলে দেব যে 2 নং হতে মান বসিয়ে, ক্লিয়ার, ইউনিয়ন। আর এ ইন্টারসেকশন সির মানটা কত, এ ইন্টারসেকশন সির মানটা হচ্ছে 7। একটু বোঝার চেষ্টা করো, এ ইন্টারসেকশন বির মানটা এই যে কত,
2 6 কয় নাম্বার হতে পেয়েছি 2 নাম্বার হতে আর ইউনিয়ন বসালাম আর এ ইন্টারসেকশন সি এর মানটা কোথায় 7 3 নাম্বার হতে বসিয়েছি 7 লিখলাম এটা ইউনিয়ন কিন্তু ঠিক আছে তো ইউনিয়ন যখন তাহলে শুধু কমন আনকমন সবাই আসবে 2 6 7 সবাই চলে আসবে 2 6 7 এটা ডট ডট কয় নাম্বার এটা হচ্ছে 5 নাম্বার আর এখানে বলবা 2 অ কয় নং হতে 3 নং হতে মানগুলো 2 ও 3 নং হতে বসিয়েছি এখন তুমি দেখো যে 4 নম্বরে 2 6 7 আর 5 নম্বরেও কত আছে 2 6 7 যে 4 নম্বরে কত আছে 2 6 7 আর 5 নম্বরে কত আছে 2 6 7 তাহলে তুমি কি লিখবা 4 ও 5 নং হতে বলা যায় কি লিখবা তুমি 4 ও 5 নং হতে বলা যায় 4 ও 5 নং হতে বলা যায় এই যে 4 নম্বরে কে আছে স্যার 4 নম্বরে কে আছে 4 নম্বরে 4 ও 5 নং হতে বলা যায় এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এই যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি অর্থাৎ তুমি কি লিখবা যে এ ইন্টারসেকশন কয় নাম্বার 4 নম্বরে বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি সমান আর 5 নম্বরে কে আছে 5 নম্বরে আছে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি আছে ইউনিয়ন এ ইন্টারসেকশন সি আছে ইউনিয়ন কি আছে এ ইন্টারসেকশন সি প্রুফ ঠিক আছে প্রমাণিত হয়ে গেল কয় নাম্বার হতে 4 নং এবং 5 নং হতে প্রমাণিত হয়েছে 4 নং এবং 5 নং হতে কারণ 4 নম্বরে 2 6 7 5 নম্বরে কত আছে 2 6 7 এর মানে কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি মানে এইটা কি হয়ে গেল এটা প্রমাণ হয়ে গেল এটা প্রমাণ হয়ে গেল লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা আমি কিন্তু কি করেছি যে আমি প্রমাণটা করার আগে একটা সিস্টেম মেনটেন করেছি এই জন্য আমি সহজে করতে পেরেছি কারণ আমি এইটা প্রমাণ করার আগে আমি দেখেছি আমার কি কি দরকার আমার বি ইউনিয়ন সি দরকার এই জন্য আমি আগে বি ইউনিয়ন সি আমার বি ইউনিয়ন সি দরকার আমি বি ইউনিয়ন সি বের করে 1 নাম্বার দিয়েছি আমার এ ইন্টারসেকশন বি দরকার আমি এ ইন্টারসেকশন বি লিখে 2 নাম্বার দিয়েছি আমার ইন্টারসেকশন সি দরকার এটা বের করে আমি 3 নাম্বার দিয়েছি আমি এগুলো এখন আর বার করি নাই আমার এটা প্রমাণ শেষ এখন আমি এটা প্রমাণ করব তো এটা প্রমাণ করার জন্য আমি প্রথমে কি বার করব বি ইন্টারসেকশন সি অর্থাৎ এই ইউনিয়নের জায়গায় কি চলে আসবে বি ইন্টারসেকশন কি সি চলে আসবে তাহলে দেখো তো বি ইন্টারসেকশন সি কমন গুলো কে কে আসবে দেখো বি ইন্টারসেকশন সি ঠিক আছে শুধু কমন আসবে না এক বি ইন্টারসেকশন কি বলেছি সি বলেছি বি ইন্টারসেকশন এটা হচ্ছে বির মান এটা হচ্ছে কার মান সির মান দেখো তো এক হ্যাঁ এক এখানে নাই 2 নাই 5 আর 6 আছে 5 কমন শুধু কে কমন 5 কমন এখানে কি আসবে 5 আসবে আমি কত নাম্বার পর্যন্ত গিয়েছিলাম লাস্ট 5 নাম্বার এটা কয় নাম্বার হবে 6 নাম্বার ঠিক আছে তারপর তুমি কি করবা যে এ ইউনিয়ন বি বার করবা ঠিক আছে এই যে ইন্টারসেকশনের জায়গায় কি বার করবা এ ইউনিয়ন বি তারপর এ ইউনিয়ন কি বার করবা সি বার করবা তাহলে কি হবে 6 7 8 ঠিক আছে এরপর তুমি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বার করবা আর এইটা বার করবা দেখবা দুই পক্ষ কি হয়ে গেছে সমান হয়ে গেছে একই নিয়মে কি করতে পারবে প্রমাণ করতে পারবে এই জন্য এটা দেখাচ্ছি না প্রথমটা যে নিয়মে করেছি দ্বিতীয়টা তুমি কি করবা সেই নিয়মে করবা তাহলে আমরা 2018 সালের কত সালের 2018 সালের আমরা ক নাম্বার প্রশ্ন গ বিভাগে মানে যেটা 10 মার্কের প্রশ্ন আসে সেখান থেকে আমরা ক নাম্বার প্রশ্নের আনসারটা কি করলাম শেষ করলাম আশা করি তোমরা পারবে ঠিক আছে সেটের ক্লাসটা আমি করিয়েছি ঠিক না জি এখন আসো আরেকটা প্রশ্ন দেখো দেখো সেট থেকে 10 নাম্বারের প্রশ্ন এসেছে হ্যাঁ সেট থেকে কত নাম্বারের প্রশ্ন এসেছে 10 নম্বরের প্রশ্ন এসেছে অতএব সেটটা খুব ভালো করে পড়ার দরকার আর কেউ যদি মনে করেন যে না সেট থেকে 10 আসে অতএব সেট চ্যাপ্টারটা অবশ্যই পড়তে হবে আর অন্য একটা চ্যাপ্টার কি করব ছেড়ে দেব তাদের জন্য কি হয় জানো দেখা গেল তার সময় যখন পরীক্ষা ওই সময় সেট থেকে কোনো প্রশ্নই কি করে নাই ঠিক আছে সাজেশনে কোনো কাজ হবে না হ্যাঁ আমরা সেট থেকেও প্রশ্ন করি প্রায় আমরা সেট থেকে কি করি প্রশ্ন করি কোনো এক সময় কি করলাম বাদ দিয়ে দিলাম আর তুমি সেটের উপর ডিপেন্ড করে গেলা যে বছর বাদ দিলাম ওই বছর 12টা বাজলো ঠিক না আমাদের সব চ্যাপ্টার কি করতে হবে পড়তে হবে এখন আসো আমাদের 10-এর খ
নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে একটি ক্লাসে 50 জন শিক্ষার্থী আছে। একটি ক্লাসে কতজন? 50 জন শিক্ষার্থী আছে, তাদের মধ্যে 26 জন অর্থনীতি নিয়েছে। তাদের মধ্যে 26 জন কি নিয়েছে? অর্থনীতি নিয়েছে। ঠিক আছে, 26 জন অর্থনীতি নিয়েছে। তোমরা কি অর্থনীতির সংজ্ঞা কি, অর্থনীতি কাকে বলে বলতে পারবা? হ্যাঁ, অর্থনীতির সংজ্ঞা হচ্ছে যে সাবজেক্ট অবহেলা করলে, অর্থাৎ 12 মাসের কোর্স যদি আমি মনে করি 2-3 মাসে পড়ার চেষ্টা করব, অবহেলা করলে যে সাবজেক্টটা সবচেয়ে বেশি কি হয়ে যায়, কঠিন হয়ে যায় অবহেলা করলে। আর যে সাবজেক্টে প্রতিনিয়ত পরিশ্রম করলে প্রতিনিয়ত সময় দিলে একেবারে পানির মতো সহজ হয়ে যায়, তাকে অর্থনীতি বলে। জি, এটা হচ্ছে আমার সংজ্ঞা অর্থনীতির। ঠিক আছে, ওইটা অ্যালরেন্সের সংজ্ঞা না, মার্শালেরও সংজ্ঞা না, ঠিক আছে, কারো সংজ্ঞা না। অর্থনীতি কাকে বলে? অর্থনীতি হচ্ছে এমন একটি সাবজেক্ট, এমন একটি বিষয়, যে বিষয়ে শ্রম প্রদান না করলে বা সময় প্রদান না করলে অত্যন্ত কঠিন একটা বিষয়ে পরিণত হয়, দুর্বোধ্য বিষয়ে পরিণত হয়। কিন্তু প্রতিনিয়ত যদি শ্রম দেয়া হয়, যা একেবারে পানির মতো সহজ হয়, সেই বিষয়টাকে অর্থনীতি বলে। জি, তা আসো, একটি ক্লাসে 50 জন শিক্ষার্থী আছে, তাদের মধ্যে 26 জন কি করেছে? অর্থনীতি নিয়েছে। হ্যাঁ, আচ্ছা, 15 জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয় নাই। 15 জন কি নিয়েছে? অর্থনীতি নিয়েছে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয় নাই। রাষ্ট্রবিজ্ঞান কি নেয় নাই। ঠিক আছে, জি। আবার প্রথম প্রশ্ন হচ্ছে কতজন অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে? প্রথম প্রশ্ন কি, কতজন অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে? রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে। দ্বিতীয় প্রশ্নটা পরে লিখবো, আগে 1 নম্বর প্রশ্নের আনসার দিই। 2018 সালের 18 সালে প্রশ্নটা এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় গ বিভাগে, অর্থনীতি প্রথম বর্ষ সব মানে। ঠিক আছে, 10-এর খ, কতজন অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, এই প্রশ্নের আনসারটা দেব। ঠিক আছে, আসো আমরা প্রশ্নের আনসার দিই। প্রশ্নটা হচ্ছে একটা সেটের প্রশ্ন। ঠিক আছে, তো এইভাবে আমি আবারও বলছি, আবার সেটের ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে করো তাহলে এটা একেবারে সহজ হয়ে যাওয়ার কথা। ধারাবাহিকভাবে না করলে, এইভাবে যদি হঠাৎ করে দেখো তাহলে কঠিনই মনে হবে। ঠিক আছে, অথবা এই ক্লাসটা করার আগে সেটের ক্লাসটা দেখতে হবে। আনসার দিচ্ছি, তা আনসার দেওয়ার সময় আমাকে দেখতে হবে আমাকে কি কি ইনফরমেশন দেয়া আছে, কি দেয়া আছে। একটি ক্লাসে 50 জন শিক্ষার্থী আছে। ঠিক আছে, একটি ক্লাসে কত আছে? 50 জন শিক্ষার্থী। আচ্ছা, তাদের মধ্যে 26 জন কি করেছে? অর্থনীতি নিয়েছে। ঠিক আছে, তো একটু লেখো, যারা অর্থনীতি নিয়েছে তাদেরকে ই, এবং যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে তাদেরকে পি দ্বারা প্রকাশ করা হলো।
প্রিয় শিক্ষার্থীরা কি বলেছি, যে যারা অর্থনীতি নিয়েছে তাদেরকে ই দ্বারা ই, এবং যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে তাদেরকে পি দ্বারা প্রকাশ করা হলো। আমরা জানি ইকোনমিক্স ই আর পলিটিক্যাল সায়েন্স মানে কি পি, এই জন্য ই আর পি প্রতীকটা আমি ব্যবহার করলাম। তুমি যদি এ আর বি প্রতীক ব্যবহার করতে চাও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন লেখো, দেয়া আছে ইনফরমেশনগুলো কি দেয়া আছে, দেয়া আছে 50 জন শিক্ষার্থী আছে, মানে এনইউ ঠিক আছে, সমান এন ই ইউনিয়ন পি সমান কত 50 ডট ডট 1 নাম্বার। এর মানে হচ্ছে টোটাল কি আছে, শিক্ষার্থী কতজন আছে, 50 জন আছে। অর্থাৎ ইউনিভার্সাল সেটে মোট শিক্ষার্থী কত 50 জন, এবং এই 50 জন শিক্ষার্থী হয় অর্থনীতি এবং কি রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে। অর্থাৎ ই ইউনিয়ন পি এন ইউনিয়ন পি সমান কত 50, এন ইউনিয়ন পি সমান 50। অর্থাৎ এটা যে কথা এটা কি একই কথা, ঠিক আছে। আচ্ছা, তাদের মধ্যে 26 জন কি করেছে, অর্থনীতি নিয়েছে। এন তাদের মধ্যে 26 জন কি নিয়েছে, অর্থনীতি নিয়েছে। এখানে 1 নাম্বার দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তাদের মধ্যে 26 জন অর্থনীতি নিয়েছে। এন ই মানে ইকোনমিক্স নিয়েছে কতজন, 26 জন, ঠিক আছে, নিয়েছে। 15 জন অর্থনীতি নিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। 15 জন কি করেছে, অর্থনীতি নিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান নেয় নাই, ঠিক আছে। ই পি বার কতজন, 15 জন। স্যার একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করেন যে 15 জন অর্থনীতি নিয়েছে, কি নিয়েছে, অর্থনীতি নিয়েছে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেই নেই। মানে ই ইন্টারসেকশন পি প্রাইম, অর্থাৎ এই যে পি প্রাইম মানে কি, আমি একটা কথা বলেছি যে উপরে যদি প্রাইম বোঝা থাকে তাহলে বুঝবে এটা নেগেটিভ অর্থে। মানে পি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, পি প্রাইম রাষ্ট্রবিজ্ঞান নিয়ে নাই। তাহলে এই যে আমার 15 জন শিক্ষার্থী আছে, এই 15 জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেই। এটা কিভাবে দেখাবো, ই ইন্টারসেকশন পি প্রাইম 15, মানে এই 15 জন ইকোনমিক্স নিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান কি নেয় নাই। ওকে, এই হচ্ছে আমার ইনফরমেশন। আমাকে প্রশ্ন করেছে কতজন অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, কতজন অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে। আমি আনসার দিচ্ছি, দেখো আমরা জানি এই যে বলছি না যে সেটের অঙ্কগুলো করতে হলে হঠাৎ করে একটা অঙ্ক ধরলাম আর করে ফেললাম, এটা দেখলাম শিখে ফেললাম, মনে করলাম এটা হয়ে যাবে, পরে দেখা গেল যে পরীক্ষার হলে ডাক চেঞ্জ করে দিয়েছে, আমি আউট। অর্থাৎ অঙ্ক কিন্তু আর হলো না, অঙ্ক আর হলো না। বুঝতে পেরেছ? এই জন্য তোমাকে কি করতে হবে, যে সেটের যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো দেখতে হবে। সেগুলো দেখলে সেখানে সেটের বিভিন্ন সূত্রগুলো দিয়েছি, সেই সূত্রগুলো মুখস্থ করতে হবে। ওই সূত্রগুলো যদি মুখস্থ না করো, সূত্রগুলো জানা না থাকে, তাহলে প্রশ্ন উত্তর দেওয়া যাবে না। আমরা জানি, হ্যাঁ আমরা জানি, এই দেখো এন ই ইন্টারসেকশন পি প্রাইম। এই যে ইকোনমিক্স নিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান নেয় নাই, এটার একটা সূত্র আছে। মানে এন এ ইন্টারসেকশন বি প্রাইম। কি বলেছে স্যার, এন এ ইন্টারসেকশন বি প্রাইম, মানে এ নিয়েছে বি নেয় নাই, বি প্রাইম বলেছি, এ নিয়েছে এবং বি নেয় নাই। এটার সূত্র কি, এটার সূত্র হচ্ছে এন ইন্টারসেকশন পি মাইনাস কত, মাইনাস হচ্ছে এন ই, ঠিক আছে, মাইনাস কত এন ই। তাহলে আমি আবারও বলছি, একটু ভালো করে কি করো দেখো, সেটা হচ্ছে আচ্ছা এখানে একটা জিনিস, এটা ইয়ে হবে, এটা প্রাইম হবে, ঠিক আছে, প্রত্যেকটা কি হবে, প্রাইম হবে এখানে, হ্যাঁ প্রাইম। এই প্রাইম দিলে আমরা কি বুঝি, প্রাইম দিলে বুঝি মানে পি নেয় নাই, ঠিক আছে। তাহলে এখন দেখো এন ই ইন্টারসেকশন কত পি প্রাইম, হ্যাঁ পি প্রাইম, মানে অর্থনীতি নিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান নেয় নাই।
এটার সূত্র হলো অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান উভয় বিষয় যারা নিয়েছে সেটা থেকে অর্থনীতি যারা নিয়েছে সেটা বাদ দিলে এটার মান কি পাওয়া যায়, এটার মানটা পাওয়া যায়। ঠিক আছে, জি আমি একটু ভুল করে ফেলেছি, একটু ভুল করে ফেলেছি, উল্টাপাল্টা করে ফেলেছি। এটা হচ্ছে যে এন ই মাইনাস এন, ঠিক আছে, হ্যাঁ, ই ইন্টারসেকশনস বি। জি এখন দেখো আমি একটু ভুল বলেছি, যে অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেই নেই, এন ই ইন্টারসেকশন পি প্রাইম সমান এন ই মাইনাস এন ই ইন্টারসেকশন পি, মানে সূত্রটা হচ্ছে এন এ ইন্টারসেকশন বি প্রাইম সমান এন এ মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এই যে সূত্রটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো এটা আলোকে কি লিখেছি, এন ই এর জায়গায় ই আর বি বি প্রাইমের জায়গায় পি প্রাইম, এন ইন্টারসেকশন পি প্রাইম ইকুয়াল টু এন ই মাইনাস এন ই ইন্টারসেকশন পি। এটা মুখস্থ রাখতে হবে সূত্রটা, ঠিক আছে। এখন আমি একটু ব্যাখ্যা দিচ্ছি যে এইটা সমান এইটা কেন লিখলাম, এইটার অর্থটা কি। এটা অর্থ তো অনেকবার বলেছি যে অর্থনীতি নিয়েছে রাষ্ট্রবিজ্ঞান নেয় নাই, ভালো কথা। আচ্ছা একটু দেখো তো, অর্থনীতি নিয়েছে, মনে করো যে অর্থনীতি, আমি একটা উদাহরণ দিচ্ছি, মানে এই ডাকের সাথে রিলেটেড না, মনে করো অর্থনীতি নিয়েছে 70 জন, অর্থনীতি নিয়েছে কতজন, 70 জন অর্থনীতি নিয়েছে। আর অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে 40 জন। আপনারা কি বুঝতে পেরেছেন, যে মনে করো অর্থনীতি নিয়েছে কতজন, 70 জন, আর অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কয়জন, 40 জন। তাহলে এই 40 জন অবশ্যই 70 জনের ভিতরে আছে, এই 40 জন অবশ্যই কার ভিতরে আছে, 70 জনের ভিতরে আছে। আমি একটা কথা বলি, মনে করো আমি অর্থনীতি নিয়েছি এবং আমি রাষ্ট্রবিজ্ঞানও কি করেছি, নিয়েছি। তো যখন স্যার প্রশ্ন করবে যারা অর্থনীতি নিয়েছ এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছ তারা দাঁড়াও, কয়জন দাঁড়াবে, 40 জন দাঁড়াবে। এর ভিতরে আমি একজন, আমিও তো দাঁড়াবো, ক্লিয়ার। আচ্ছা এখন আসো, আমি অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান দুইটাই নিয়েছি, ঠিক না। এখন স্যার প্রশ্ন করেছে যারা অর্থনীতি নিয়েছ তারা দাঁড়াও, আমি কি করব, আমি অবশ্যই দাঁড়াবো, কারণ স্যার কি বলেছে যারা অর্থনীতি নিয়েছ তারা দাঁড়াও, আমি তো অর্থনীতি নিয়েছি, তাহলে আমি অবশ্যই কি করব, দাঁড়াবো। তো 70 জন দাঁড়াবে, এর ভিতরে কে আছে, আমিও আছি। কথাটা আবার বোঝার চেষ্টা করো, স্যার প্রশ্ন করেছে যারা অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান উভয় বিষয় নিয়েছে তারা দাঁড়াও, মানে ক্লাসে তারা দাঁড়াও, তাহলে কয়জন দাঁড়াবে, 40 জন দাঁড়াবে। এই 40 জনের ভিতরে আমিও একজন, কারণ আমি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান দুটোই নিয়েছি। স্যার বললো বসো, সবাই বসলো। এরপর স্যার বললেন যে যারা অর্থনীতি নিয়েছো তারা দাঁড়াও। তা আমি কি করেছি, অর্থনীতি নিয়েছি, আমি তো অবশ্যই দাঁড়াবো, এই 70 জনের সাথে আমিও দাঁড়াবো। এবং এই 40 জন এই 70 জনের ভিতরে রয়েছে, ক্লিয়ার। এই 40 জন 70 জনের ভিতরে রয়েছে। যখন আমি এই 40 জন মাইনাস করে দেব, থাকে কয়জন, 30 জন। এই 70 জন থেকে 40 জন মাইনাস করে দেব, তাহলে এই 70 জনের ভিতর থাকে কয়জন, 30 জন। ডেফিনেটলি এই 30 জন রাষ্ট্রবিজ্ঞান নেয় নাই, কিন্তু অর্থনীতি নিয়েছে, কারণ 70 জনের 70 জন কিন্তু অর্থনীতি নিয়েছে, ঠিক আছে। এদের ভিতরে মনে করো যারা অর্থনীতি নিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান কি, অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান দুটো বিষয় নিয়েছে, কতজন, 40 জন। হ্যাঁ, অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে 40 জন, এরা 70-এর ভিতরে আছে, এই 40 জন বাদ দিয়ে দিলাম, থাকলো কয়জন, 30 জন, এরা অর্থনীতি নিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান নেয় নাই। তাহলে আশা করি বুঝতে পেরেছো, অর্থনীতি নিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান নেয় নাই। এটা যদি আমরা বের করতে চাই, তাহলে যারা অর্থনীতি নিয়েছে তাদের সংখ্যা হতে যারা অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান উভয় বিষয় নিয়েছে তাদের সংখ্যাটা কি করতে হবে, বাদ দিতে হবে। তখন আমি এটা পেয়ে যাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই কথাগুলো সেটা অনেকবার বলেছে, ঠিক না। আচ্ছা এখন দেখো তো বাবাজি, আমাকে প্রশ্ন কি করেছে, কতজন অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে,
এর মানে ই ইন্টারসেকশন পি এর মান বের করব। কতজন অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান দিয়েছে, যখন ও থাকে ইন্টারসেকশন, ভালো কথা। আমার ই ইন্টারসেকশন পি প্রাইম, এটার মান কত একটু আগে বলেছি, এটার মান হচ্ছে কত কত কত, এই যে এখানে আছে 15। তো এইটার জায়গায় কত লিখলাম, 15 লিখলাম। তারপর দেখো অর্থনীতি নিয়েছে কতজন, এই যে মান আছে, কত লিখলাম, 26 লিখলাম, মাইনাস কত লিখলাম, এন ই ইন্টারসেকশন পি। এটাকে বাম দিকে নিয়ে আসি, এন ই ইন্টারসেকশন পি, ঠিক আছে। বাম দিকে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, থাকে কত 26। 15 কোথায় চলে গেল, সমান চিহ্নের ডানে চলে গেল। 15টা কোথায় চলে গেল, সমান চিহ্নের ডানে চলে গেল, ঠিক আছে। হ্যাঁ দেখো আমি এটা মান বার করবো, সমান চিহ্নের বামে নিয়ে এসেছে। 15কে বললাম ভাই তুমি ডানে চলে যাও, তাহলে প্লাসটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। সুতরাং এন ইন্টারসেকশন পি, ঠিক আছে। এন ইন্টারসেকশন পি সমান, বাদ দিলে কত হচ্ছে, 11 জন। এখন তুমি আনসার দাও। অতএব অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান উভয় বিষয় নিয়েছে শিক্ষার্থীর সংখ্যা 11 জন। অতএব এই যে অতএব অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান উভয় বিষয় নিয়েছে শিক্ষার্থীদের সংখ্যা 11 জন, ঠিক আছে। আনসার শেষ হয়ে গেল। আশা করি তোমরা কি করেছো, বুঝতে পেরেছো। হ্যাঁ জি, একটু পরিশ্রম করলে বুঝতে পারবা। এখন আসো আমার 2 নাম্বার প্রশ্ন। আমার কয় নাম্বার প্রশ্ন স্যার, আবার 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয় নাই। দেখো কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয় নাই। কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু কি নেয় নাই, কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয় নাই। খুব ভালো কথা, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে অর্থনীতি নেয় নাই, তাহলে এইটা হবে কি জানো, আমি পিটাকে এখানে নিয়ে আসি। রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে আর কি নিয়ে নেয়, অর্থনীতি নিয়ে নেয়। একমত যে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে অর্থনীতি নিয়ে নেয়, এইটার মান বার করবো। খুব ভালো কথা। তো এইটা মান বার করতে হলে যে পি ইন্টারসেকশন ই প্রাইম, তাহলে এখানে কি হবে, এনপি হবে, ঠিক আগের মতো, ঠিক আছে। এনপি মাইনাস কি হতে হবে, এই যে এইটা যে ই ইন্টারসেকশন পি যে কথা, আর পি ইন্টারসেকশন কি এ কি, একই কথা, কোনো পার্থক্য নাই। বুঝতে পেরেছ? জি, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে অর্থনীতি নেই নেই, এই মানটা বার করতে হবে। কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেই নেই, মানে এই মানটা কি করতে হবে, বার করতে হবে, ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে অর্থনীতি নেই নেই, এটা আরেকটা অর্থ হচ্ছে শুধু রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, শুধু রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, এভাবে কিন্তু প্রশ্ন করতে পারে। কতজন শুধু রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে আর শুধু রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে পার্থক্য আছে। যে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে সে অর্থনীতি দিতে পারে, আবার যদি বলি শুধু রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে মানে অর্থনীতি নেয় নেই, ঠিক আছে। তাহলে শুধু রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে মানে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে অর্থনীতি নেয় নেই, এটা সূত্র হচ্ছে এনপি মাইনাস এইটা। এখন দেখো যে আমার তো মানে পি ইন্টারসেকশন এই যে কথা কি লিখেছি, ও এটার মান তো আমরা কি করেছি, বের করেছি। এটার মানটা কত বের করেছি, যে 11 বের করেছি না, একটু আগে তো এটার মান বের করেছি 11, ঠিক আছে। এটার মান বের করেছি, এখন কোনটার মান জানতে হবে, এনপি এর মান জানতে হবে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কতজন এটা জানতে হবে। দেখো অর্থনীতি কতজন নিয়েছে এই মানটা আগে দেওয়া ছিল, এই জন্য অঙ্কটা সহজে করতে পেরেছিলাম। অর্থনীতি কতজন নিয়েছে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান কতজন নিয়েছে এখানে কোনো ইনফরমেশন নাই। অতএব এই অঙ্কটা করার আগে আমাকে এনপির মানটা বের করতে হবে। দেখো আগের অঙ্কটা সহজে করতে পেরেছিলাম এই জন্য যে অর্থনীতি কতজন নিয়েছে এই মানটা দেওয়া আছে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান কতজন নিয়েছে এই মানটা দেওয়া নাই, এই মানটা আমাকে বের করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, যে আমি লিখবো আমরা জানি, এইটা লিখবো আমরা জানি এন পি ইউনিয়ন ই সমান এনপি প্লাস এনই মাইনাস এন পি ইন্টারসেকশন ই। এটা লেখা যায়, আমরা জানি, আমরা কি জানি, এন ইউনিয়ন বি ইকুয়াল টু এন এ প্লাস এন বি মাইনাস এন ইন্টারসেকশন বি, আমরা জানি না। হ্যাঁ এখন আমার মাথার ভিতরে কি কাজ করছে, আমার মাথার ভিতরে কাজ করছে এইটার মান কি করতে হবে,
বের করতে হবে। এটা আমার মাথার ভিতরে কি হচ্ছে, কাজ করছে, ঠিক আছে, এটার মান বের করতে হবে। আমি দেখলাম যে এই যে পি ইউনিয়ন ই কোথায় কোথায়, এই যে ইউনিয়ন পি যে কথা, পি ইউনিয়ন ই একই কথা। হ্যাঁ ঠিক আছে, আমি এক কাজ করি, এভাবে যাবে আছে এভাবে লিখি, তাহলে সুবিধা হবে। ইউনিয়ন পি নাকি, হ্যাঁ হ্যাঁ ইন্টারসেকশন পি হবে। আমি দেখেছি যে আমার তো এইটা দেওয়া আছে, ঠিক আছে, তো এটার সূত্র কি এনপি। হ্যাঁ তাহলে এইভাবে লিখলে আগে এনিটা লিখি, হ্যাঁ এনি, তারপর এখানে কি লিখবো যে এনপি এনি। আরে আমার তো এন ইউনিয়ন পির মান তো আমি জানি, আবার এটার সমান সূত্র রেখে তো এনি, এনির মান তো আমি কি জানি, এনপির মান তো বের করতে হবে। আর ই ইন্টারসেকশন পির মান তো একটু আগে আমরা কি করেছি, বের করেছি, তা তো কাজ হয়ে গেল যে আমি এটা পেয়ে যাব। এই দেখো যে ইউনিয়ন পির মানটা কত, 50 বসিয়ে দিলাম, ঠিক আছে। অর্থনীতি নিয়েছে কতজন, 26 জন, সেটাও বসিয়ে দিলাম। আমার এনপির মানটা বের করতে হবে, এই যে এনপির মানটা আমি এই সূত্র লিখে ফেলেছিলাম এটার জন্য, এটারও মান জানি কিন্তু এটার মান জানি না, এই না জানার কারণে আমাকে এই কাজটা করতে হচ্ছে। মাইনাস এটার মান একটু আগে আমি 11 বের করেছিলাম, ঠিক আছে। এরপরে দেখো যে 50 মাইনাস কত 26, সমান চিহ্ন বামে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 11টা বামে আসলে কি হবে, প্লাস 11 হয়ে যাবে এনপি, ঠিক আছে। সুতরাং এনপি ইকুয়াল টু, সুতরাং কি লিখব, এনপি ইকুয়াল টু যে 50 থেকে 26 গেলে কত, 24 আর 11 কত, 35। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কতজন, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে 35 জন, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কতজন, 35 জন। তুমি একটু দেখো যে 50 সাথে 26 গেলে 24, 24 11 35, 35 ইকুয়াল টু এইটা লেখার সময় এনপি আগে লিখলাম, 35 পরে লিখলাম, এটা কোনো অসুবিধা নাই, ঠিক আছে। 35 ইকুয়াল টু এনপি, পরে লাইন আবার চেঞ্জ করবে, কি দরকার, ডাইরেক্ট লেখা যায়, ঠিক আছে। আমি এনপির মানটা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমি বলবো আমরা জানি এত ইকুয়াল টু, এখন এই সূত্রটা আমি লিখবো, ঠিক আছে। আগে আমি এই সূত্র লিখে এনপির মানটা বের করব, তারপরে এই সূত্রটা আমি লিখবো, কারণ আমি জানি এই সূত্রটা এখন লিখে কোনো কাজ হবে না, এটার মান জানা আছে, এইটার মান জানা নেই, এটা আগে বার করতে হবে। এটা আমি এই ইউনিয়ন বির সূত্র হতে এটা কি করেছি, আমি বের করেছি, কত বের করেছি আমি, 35 বের করেছি। বের করার পর এখন আমি লিখছি, দেখো এন পি ইন্টারসেকশন ই প্রাইম, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, অর্থনীতি নিয়ে নাই। এনপি কত, 35, এটা আগে সূত্র লিখলাম, মাইনাস এটা কত, 11। সুতরাং এন পি ইন্টারসেকশন ই প্রাইম কত, 24। অতএব রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নিয়ে শিক্ষার্থীর সংখ্যা 24 জন, আনসার। অতএব রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয় নাই, শিক্ষার্থীর সংখ্যা কতজন, 24 জন। এটা অন্যভাবে বলতে পারি, শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে 24 জন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2018 সালে অর্থনীতি সম্মান প্রথম বর্ষে যে প্রশ্ন এসেছিল সেটার গ বিভাগের 10-এর ক খ আনসার কি করলাম দিলাম। তবে একটা বিষয় বলছি যে যারা এইটা দেখে প্রথম ক্লাস দেখছো তাদেরকে বলছি সাবধান, যে হঠাৎ করে যে এই ক্লাস দেখলে গণিত তোমাদের জন্য কঠিন মনে হবে, ঠিক আছে। তোমরা এক কাজ করবা, তোমরা জাস্ট ইউটিউবে আকমল হোসেন, আকমল হুসেন এই মালিহা দিয়ে একটা সার্চ দিবা ইউটিউবে, হ্যাঁ মানে গুগলে সার্চ দিবা। এই গুগলে সার্চ দেওয়ার সাথে সাথে দেখবা যে আমার চ্যানেলটা চলে আসবে, এখানে একটা গোল বৃত্তের ভিতরে ছোট্ট মেয়ের ছবি আছে, এইটাতে কি করবা, ক্লিক করবা, মোবাইলে প্রেস করবা, তখন আমার চ্যানেলের ভিতরে চলে যাবে, দেখবে এখানে হোম আছে, উপরে ভিডিও, হোম আছে, ভিডিও আছে, তারপর প্লে লিস্ট আছে, কি আছে, প্লে লিস্ট, প্লে লিস্টে ক্লিক করবা। প্লে লিস্টে ক্লিক করলে দেখবে সেখানে মাইক্রো ইকোনমিক্সের ক্লাস আছে, ম্যাক্রো ইকোনমিক্সের ক্লাস আছে, অধ্যায়ভিত্তিক সাজানো আছে। আবার গণিতের ক্লাস, পরিসংখ্যানের কাজটা অধ্যায়ভিত্তিক সাজানো আছে, ইয়ার ভিত্তিক সাজানো আছে। আমার কথা হচ্ছে যে গণিত যদি মাঝখান থেকে ধরো তাহলে কঠিন মনে হবে। আমি যেভাবে সাজিয়ে দিয়েছি, প্রথমে সমীকরণের সমাধান, তারপর যেভাবে দিয়েছি ওইভাবে যদি পর্যায়ক্রমে যদি করো ক্লাসগুলো, তাহলে গণিত কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, একেবারেই সহজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে কি করছি, শেষ করছি।